করেছি। একটু সবাইকে বলো হাই। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার পুরনো দিনের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তবে আজকের দিনের ব্লগটা দেওয়ার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, কিন্তু সময় আর সুযোগের অভাবে সেটা হয়ে উঠছিল না। আর এই ব্লগেই আপনাদের সাথে আমাদের জীবনের একটা বড় নিউজ শেয়ার করব। আর বড় নিউজের পাশাপাশি একটু অন্য রকমের ডিসিশন, একটু হেক্টিক ডিসিশন ছিল, বিশেষ করে ছোট্ট কিট্টুকে নিয়ে। এই কয়েকটা মাসের বেশিরভাগ দিনই আমাদের এমন গিয়েছে যেদিন আমরা দম ফেলারও সময় পাইনি। ব্লগটা তো নেদারল্যান্ডে শ্যুট করেছিলাম, কিন্তু এখন যখন আপনারা ব্লগটা দেখছেন তখন আমরা আমাদের দেশে ফিরে এসেছি। হ্যাঁ, এটাই ছিল আমাদের জীবনের বড় এবং ব্যস্ততম একটা ডিসিশন, যখন আমরা ঠিক করেছিলাম আমরা নেদারল্যান্ডে নয়, আমরা আমাদের আবার দেশেই ফিরে আসব। যদিও বা আমার আর রোহনের বরাবরই এখনও দেশের বাইরে সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই, তবে রোহনের ইচ্ছে রয়েছে যে আরও কিছু জায়গা, আরও কিছু দেশ ওর কাজের সূত্রে ঘুরে দেখার। কারণ ওর মনে হয় একটা জায়গায় সেটেল হয়ে যাওয়া মানে একটা বাধা পড়ে যাওয়া, আর কিছুদিন সেখানে থাকার পরে আবার নিজের দেশে আসার জন্য ও বেশ উতলা হয়ে পড়ে। যদিও বা এখন আমার ডিসিশনটা একটু চেঞ্জ হয়েছে, কারণ কিট্টু আসার পরে পুরো সংসারটা ওকে নিয়ে এই দেশ ও দেশ করা সত্যি একটা অনেক বড় ব্যাপার, যেটাই কয়েকদিন আমরা বেশ ভালোই টের পেয়েছি। আবার আমার মনে হয় যে এতবার জায়গা চেঞ্জ করলে কিট্টুর আবার একটু বড় হলে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে না তো। কিন্তু রোহন বলে এতে নাকি বাচ্চাদের ডেভেলপমেন্ট আরও বেশি ভালো হবে। তাই আমাদের পরিবারের ইঞ্জিন মানে রোহন যেদিকে যাবে, আমি আর কিট্টু বগি হিসেবে সেদিকেই যাব। যদিও বা আমাদের দেশে ফিরে আসার পিছনে আরও কিছু কারণ ছিল। সেটা হলো মা বাবারা, বিশেষ করে রোহনের বাবা যেহেতু অসুস্থ, সিকেডির পেশেন্ট, তাই ভালো কোনো জায়গায় ডাক্তার দেখানোর জন্য আমাদের পক্ষে অত দূর থেকে আসা বারবার সম্ভব নয়। এমনকি ওনাদের পক্ষেও এত দূরে গিয়ে আমাদের কাছে থাকাও একদম অসম্ভব ব্যাপার ছিল। আর রোহন যেহেতু আমাকে আর কিট্টুকে নিয়ে যতটা ভাবে, তেমনি ওর মা বাবাকে নিয়েও ভাবে। আর মা বাবাকে নিয়ে ভাবনার কর্তব্যটা যেহেতু রোহনের রয়েছে, সেজন্য আমরা এখনই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনেক দূরে বাইরের দেশে সেটেল হওয়ার কথা ভাবতেই পারছি না। যদিও বা নিজের দেশে ফিরে এসে রোহনের কাজের সূত্রে আমাদের হোম টাউনের বাড়িতে মা বাবার সাথে থাকা সম্ভব নয়, তাও মা বাবা তো আমাদের কাছে আসতেই পারবে, আর কিট্টুর সাথেও ওনারা সময় কাটাতে পারবে, বিশেষ করে আমাদের দুই বাড়ির লোকেরাই। যখন আমরা দেশে ছিলাম তখন দুই বাড়ির মধ্যে কেউই নিজের শহর, নিজের বাড়িঘর ছেড়ে এসে আমাদের কাছে এসে কেউ থাকেনি। যদিও বা মাঝখানে আবার আমরা নেদারল্যান্ডে গিয়েছিলাম, কোভিড ছিল, তাও যতটুকুনি সময় ছিল কেউ আসতে চায়নি। কিন্তু এখন কিট্টু চলে আসাতে সবাই আগেভাগে বলে রেখেছে আমাদের সাথে এসে কিছুদিন থাকবে, আর কিট্টুর সাথে নাকি অনেক অনেক সময় কাটাবে। আর এরপরে অন্য কোথাও সেটেল হওয়ার জন্য নয়, তাও কোথাও গিয়ে যদি একটু কিছুদিনের জন্য থাকতে হয়, তাহলে চেষ্টা করব নিজের দেশের আশেপাশের অন্য কোনো দেশে গিয়ে থাকার, যেখানে ভিসার জন্য অত ঝামেলা নেই, বারবার নিজের দেশে যাতায়াত করা যাবে, ফ্লাইট জার্নির ডিস্টেন্সটা যেন একটু কম হয়, যাতে মা বাবারাও গিয়ে আমাদের সাথে থাকতে পারে। কারণ আমার শ্বশুর মশাইয়ের অনেক লম্বা ফ্লাইট জার্নি করার পারমিশন নেই। এখন দেখা যাক, আমি তো ঠিক করেছি আমি আবার নিজের দেশ ছাড়া আপাতত কোথাও নড়বো না, কারণ ছোট বাচ্চা নিয়ে জায়গা চেঞ্জ করা অনেকটা খাটনির ব্যাপার হয়ে দাঁড়ায় ছোটো বাচ্চা নিয়ে। এখন দেখা যাক, এতদিন আমরা যেখানে যেখানে থেকেছি কোনোটাই সেভাবে প্ল্যান করে করিনি, এবার আগে কি হবে আমরা কেউ জানি না। তো যাই হোক, এখন আমরা দেশে এসে মোটামুটি সেটেল হয়ে গিয়েছি, আর একটু সময় পেয়েছি, আর রোজই কিছু না কিছু জীবনে চলছে, তার মাঝখানে একটু সময় পেলাম আপনাদের সাথে এইসব ব্লগগুলো শেয়ার করার। আর ধীরে ধীরে কিট্টু যত বড় হচ্ছে, কিট্টুকে আরও বেশি সময় দিতে হচ্ছে, আর ও একটুখানি মায়ের সাথে মানে আমার সাথে থাকতে বেশি পছন্দ করছে। তো যাই হোক, আর কয়েকটাই রয়েছে হয়তো নেদারল্যান্ডের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার।
তারপরে দেশে ফিরে আমরা কোথায় রয়েছি, কি কি করছি, কেমনভাবে রয়েছি, সব কিছুই আপনাদের সাথে ভাগ করে নেব। তো নেদারল্যান্ডে যেদিনের ব্লগটা শেয়ার করছি, ধীরে ধীরে রান্নাঘর ফাঁকা করার আমি প্ল্যান করেছি। তাই দেখতেই পাচ্ছেন রান্নাঘরে যত রকমের রাজমা, গোটা মটর, ডাল এইসব ছিল সব কিছু একবারে ভিজিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে একটা তরকার মতো বানিয়ে নিয়েছিলাম। তো কি করে বানিয়েছিলাম সেটা দেখতেই পেলেন। প্রথমে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা হালকা মতো ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা, টমেটো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর পরে কিছু গুঁড়ো মশলা, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে আর জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে ওই যে প্রেসার কুকারে সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম ওপর থেকে একটু গরম মশলাগুলো আর কাসুরি মেথি। ব্যাস আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তরকা আমার রেডি। ওটা রুটির সাথে খেতেও ভালো লাগে, তবে এদিন আমি খেয়েছিলাম জিরা রাইসের সাথে। তো কড়াইয়ে তেল গরম করে নিয়ে অনেকটা জিরে আর কারি পাতা দিয়ে দিয়েছিলাম। যেহেতু জিরা রাইস বানাচ্ছি তাই গোটা জিরার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম ঝরঝরে ভাত, সেটা আর পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি। তো আপনারা বাড়িতে জিরা রাইস কেমন করে বানান রেসিপিটা চাইলে একটু আপনার সাথে শেয়ার করতে পারেন, কারণ আমি প্রথমবার সেদিন জিরা রাইস বানিয়েছিলাম। তো ঝরঝরে ভাতের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। এই যে আমার জিরা রাইস রেডি। তো একটা প্লেটের মধ্যে ভাত বেড়ে নিয়েছি আর তরকা নিয়ে নিয়েছি, আর এদিকে কিছু শশার টুকরো চাকচাক করে কেটে নিয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম। তো প্রথমে রোহন খেয়ে নেবে, ওদিকে ততক্ষণে আমি কিট্টুকে খাওয়াতে যাব। তো কিট্টুকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দেব। তারপরে কিট্টু ঘুমের আগে একটুখানি দুধ খাবে, যেহেতু রোহন আজকে বাড়িতেই রয়েছে তাই রোহনই ওকে ঘুম পাড়িয়ে দিবে। ততক্ষণে আমি এদিকে খেয়ে নেব। তরকার পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি কারণ অনেকটা বানিয়েছি। তো চেষ্টা করছি গ্রসারি মোটামুটি শেষ করে যাওয়ার, কারণ হয়তো এত জিনিস বয়ে নিয়ে যাওয়া যাবে না। আর রোহনের অফিস থেকে তো আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যাবে, যদি তারা নিয়ে না যায় আর প্যাকেটের যদি ভালো জিনিস থাকে তাহলে ভেবেছি বন্ধুবান্ধবদের দিয়ে যাব। তো যাই হোক, আপাতত বেশি বেশি জিনিসই বানিয়ে রাখছি, কারণ কয়েকদিন ব্যস্ততার মধ্যে হয়তো ঠিকঠাক রান্না করারও সুযোগ পাবো না। তো ওদিকে দুপুরের দিকে কিট্টুকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে বিকালে ভেবেছিলাম ওর ডাক্তারের একটুখানি চেক আপ করতে যাব। যেহেতু আমরা দেশ চেঞ্জ করছি তাই কী কী রুলস রেগুলেশন রয়েছে সেগুলো শুনে নেব। আর পাশেই যেহেতু বাজার ছিল তাই ভাবলাম একটুখানি মাছ কিনে নিয়ে যাই, কারণ কিছুদিন তো বাকি রয়েছে নিজের দেশে ফিরে যাওয়ার আগে, তাই মাছ আর শাকসবজি তো খেতেই হবে। তো আমরা স্যামন আর সার্ডিন মাছ খাই, সেই মাছটাই নিয়ে নিয়েছিলাম। আর শাকসবজি টুকটাক কিছু জিনিস নিয়ে আমরা চলে গিয়েছিলাম কিট্টুর ডক্টর চেক আপে। এই যে আমার ডাইপার, ওটা দেখছি, দেখে দেখ। No. তো এটা আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি, ওর রেগুলার চেক আপও ছিল না। এখানে 5 মাসের পরে একেবারে 10 মাসের অ্যাপয়েন্টমেন্ট ছিল ভ্যাকসিন নেওয়ার জন্য। তার মাঝখানে যদি কিছু দরকার পড়ে তাহলে আমরা অবশ্যই এটা আসতে পারি। কিছু দিন সেটার জন্য আলাদা করে টাইম দেওয়া থাকে, তার জন্য আলাদা করে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। তো আমরাও কিট্টুকে নিয়ে সেজন্যই এসেছিলাম। যেহেতু আমরা দেশ চেঞ্জ করছি, ওর সব কিছু প্রেসক্রিপশান নেওয়া ডক্টরের ফাইলটা আমরা নিতে চেয়েছিলাম, যেটা অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে। কারণ ওই ডক্টরের প্রেসক্রিপশন বলুন বা একটা যে ফাইল থাকে সেগুলোর কোনো হার্ড কপি আমাদের সাথে শেয়ার করা হয় না, সবই ওনাদের সিস্টেমে থাকে। তো ওই সফট কপিটাই ওনারা মেলের মারফতে ট্রান্সফার করে দেবেন, আর এটার জন্য 1 মাস সময় লাগবে। তো ভালোই হলো একটুখানি আগে চলে এসেছিলাম, আর ওর ওয়েটটাও চেক করলাম, ডক্টরের সাথে কথা বলে নিলাম। এমনিতেও খুব ভালো ছিল, আর হয়তো ওর শেষবারের জন্য নেদারল্যান্ডের ডক্টরের চেম্বারে আসা, তো বেশ খুশিই ছিল।
আর পরবর্তী প্রত্যেক মাসে ওকে আমরা কি কি ধরনের খাবার খাওয়াবো বা ওর খাবারের রুটিনটা কিভাবে তৈরি করব সেটার হেল্প করার জন্য একটা এরকম আমাদেরকে কাগজ ধরিয়ে দিয়েছিল। আর এছাড়াও বলেছে যে ইন্ডিয়ান ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে, কারণ প্রত্যেকটা দেশের ওয়েদার আলাদা হয়, কিছু কিছু নিয়ম আলাদা থাকে। তো পরবর্তীতে আমাদের দেশের ডাক্তাররা আমাদেরকে বেটার গাইড করতে পারবে। তো যাই হোক, ডক্টর দেখিয়ে বাড়িতে যাওয়ার পথে ভাবলাম টুকটাক কিছু শপিং করে নিই, কারণ আসার 1-2 মাস আগে রোহন প্রত্যেক দিন অফিস গিয়েছে, আর অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে দোকানপাট প্রায় সব বন্ধ হয়ে যেত। তো সেদিন ছুটির দিন ছিল, দোকানপাট একটু বেশি সময় অবধি খোলা ছিল, তাই ভাবলাম একটুখানি শপিং করে যাই। নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কেনা, এছাড়াও দেশে গিয়ে প্রিয়জনদের কিছু গিফট করব, সেই সব জিনিসপত্র কিনেছি। তো একদিনে সেটা সম্ভব নয়, তাই যখনই পেয়েছি টুকটাক জিনিসপত্র এইভাবে কিনতেই রয়েছি। আর যাওয়ার পথে ভাবলাম আর তো কয়েকদিন রয়েছি, তাই এখানকার ফেমাস ফ্রাইস যেটা আমার বেশ পছন্দের সেটা খেয়ে যাই। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আরও কিছু খাবার খেয়েছি, সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ফ্রাইস খেতে খেতে আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। যদিও বা জানি না কতদিন বড় ব্লগ শেয়ার করতে পারবো, তাও ছোট বড় মিলিয়ে আপনাদের সাথে সব কিছু ভাগ করে নেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকের জন্য বাই বাই। কিট্টু, সবাইকে টাটা বলে দাও। টাটা।